তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম সুবিদ্যাস স্যারের বইয়ের অনুপাত সমানুপাত চ্যাপ্টার নিয়ে। তো এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 20 পর্যন্ত অঙ্ক করে রেখেছি। তো আজকে করব 21 দাগা থেকে, দেখি কতগুলো করতে পারি। তো 21 দাগা থেকে আজকে শুরু করছি। তো চলো 21 দাগা কী বলছে দেখে নিই। তো 21 দাগা বলছে, একটি বিদ্যালয়ে 504 জনের মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত আছে 13:11। আরও 3 জন ছাত্রী ভর্তি হলে ছাত্র ও ছাত্রীর নতুন অনুপাত কত হবে? তো দেখো এটা কিভাবে করা যায়। বলছে 504 জনের মধ্যে ছাত্র ছাত্রীর অনুপাত দিয়েছে 13:11। তো ছাত্র ও ছাত্রী আছে, অনুপাতটা বলেছে 13:11। 13:11 মোট আছে কতজন? মোট আছে 504 জন। 504 জন মোট আছে। আর আমরা কত মোট দেখতে পাচ্ছি? আমরা মোট দেখতে পাচ্ছি 13 আর 11 যোগ করলে 24। তো এই 24-এর মান হয়ে যাচ্ছে 504। 24-এর মান যদি 504 হয়, তাহলে একের মান কত হবে? একের মান হয়ে যাবে 504/24। এবং কি জানতে চেয়েছে? তাহলে দুটোই বার করতে হবে, প্রথমে দুটোই বার করতে হবে। ঠিক আছে, 13, তাহলে একবার 13 গুণ করতে হবে, আর একবার এটার সাথে। তো আগে ছাত্রটা বার করে নিই। ছাত্রটা বার করতে হলে 13 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা বেরিয়ে যাবে 24 2 48, 24 1 24। তাহলে 21 আর 13 গুণ করলে হয়ে যাচ্ছে 13 কে 13 3, হাতে থাকলো 1, 13 দুগুণে 26 আর 1 27। 273 জন ছাত্র। তো 273 জন যদি ছাত্র হয় 504 জনের মধ্যে, 273 জন যদি ছাত্র হয়, তাহলে ছাত্রীর সংখ্যা কত হচ্ছে? ছাত্রীর সংখ্যা তাহলে এটা বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে 273 জনের থেকে, 504 জনের থেকে 273 যদি বিয়োগ করে দিই, তাহলে কত হচ্ছে? 1 3 2, অর্থাৎ 231 জন তাহলে ছাত্রী আছে। 231 জন ছাত্রী আছে এবং 273 জন ছাত্র আছে। এবার কি বলছে? বলছে 3 জন আরও ছাত্রী ভর্তি হলে তবে ছাত্র ও ছাত্রীর নতুন অনুপাত কত হবে? তো ছাত্র আছে 273 এবং ছাত্রী আছে 231। 3 জন আরও ছাত্রী ভর্তি হচ্ছে, তাহলে 3 জন একে অ্যাড করে দাও। 3 একে 4 3 2, আর এই তো 273 ছিল, 273ই। তো এই অনুপাতটা এখন জানতে চেয়েছে এদের। তো এই অনুপাতটা কাটাকুটি করলে কত হচ্ছে? 3 দিয়ে যাচ্ছে, 3 9 27, 3 1 3, 3 8 24, সরি 3 8 24, 8 দিয়ে যাচ্ছে না, 3 7 21, 3 8 24, আর যাচ্ছে 13 দিয়ে, 13 7 91, 13 6 78, অতএব 7:6। তো এটার আনসার হয়ে যাচ্ছে 7:6, অপশান এ। 21 দাগার আনসার অপশান এ। তো চলো 22 দাগা। তো 22 দাগা কি বলছে? 22 দাগা বলছে, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত আছে 2:3। যদি ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% ও 10% বৃদ্ধি পায়, তবে নতুন অনুপাত কত হবে? তো ছাত্র আর ও ছাত্রীর অনুপাত কত বলেছে? 2:3। 2:3। তারপর বলেছি ছাত্র বাড়ছে 20% এবং ছাত্রী বাড়ছে 10%, তাহলে নতুন অনুপাত কত হবে? তো যেহেতু দেখো পার্সেন্টের ব্যাপার বলেছি, তো আমরা এটা 2:3 বলেছি। তো এটা আমরা নিজেদের সুবিধার্থে একটা করে শূন্য বাড়িয়ে দেবো। তো এটা 20 ধরে নেব, এটা 30 ধরে নেব। এভাবে তুমি ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এটা তুমি 200ও ধরতে পারো, 300ও ধরতে পারো, বা 2000ও ধরতে পারো, 3000ও ধরতে পারো। তো আমি একটা শূন্য বাড়িয়ে দিলাম সুবিধা করার জন্য। তো এটা 20, এটা 30 হয়ে গেল। এবার কি বলছে? ছাত্র বলছে 20% বৃদ্ধি পাচ্ছে। দেখো ছাত্র 20% বৃদ্ধি পাচ্ছে, মানে এই 20 ছিল, 20 লিখবো, 20 ইন্টু ছাত্র 20% বৃদ্ধি পাচ্ছে। 20% বৃদ্ধি মানে 120/100। যত পার্সেন্ট বৃদ্ধি বলবে সেটা 100-র সাথে যোগ করবে আর নিচে 100 লিখবে। দেখো ছাত্র ছিল 20% বৃদ্ধি পাচ্ছে, মানে 100-র সাথে যোগ করলাম, তাহলে 20% বৃদ্ধি 100-র সাথে যোগ করলে হয়ে যাচ্ছে 120 আর নিচে 100। তো এটা ক্যালকুলেশন করবে। এটা ক্যালকুলেশন করলে এই দুটো শূন্য নিচে, উপরে এই দুটো শূন্য কেটে যাচ্ছে, তো 12 দুগুণে হয়ে যাচ্ছে 24। 24 এখানে দেখো ছাত্রীর সংখ্যা বলেছে 10% বৃদ্ধি পাচ্ছে, তো এখানে 30 ছিল, 30 লিখলাম। 10% বৃদ্ধি পাচ্ছে মানে 100-র সাথে 10 যোগ করতে হবে, তাহলে 110 বাই নিচে 100। তো এখানে এই শূন্য কেটে যাচ্ছে, 3 11
33, তো এটা 24, এটা 33 বেরোচ্ছে। এরপর কি বলছে, তো নতুন অনুপাতটা কত হবে? তো 24 আর 33 এটা কাটাকুটি করে দাও, 3 8 24, এটা 3 11 33, তো নতুন অনুপাত হয়ে যাচ্ছে 8:11। এটাই অ্যান্সার, 22 দাগের অ্যান্সার অপশান ডি। তো চলো 23 দাগা। 23 দাগা কি বলছে? 23 দাগা বলছে দুটি কোম্পানি এ ও বি এর আয়ের অনুপাত 5:8। এ এর আয় 25 লাখ টাকা বেশি হলে অনুপাত দাঁড়ায় 5:4। তাহলে বি কোম্পানির আয় কত? তো দুটি কোম্পানি আছে এ আর বি, এ কোম্পানি ও বি কোম্পানি, এ কোম্পানি ও বি কোম্পানি আছে, এদের আয়ের অনুপাত অর্থাৎ ইনকামের অনুপাত বলে দিয়েছে, প্রথমটা বলে দিয়েছে 5:8, 5:8। এবারে এর ইনকামটা বাড়ছে, এর ইনকামটা বেড়ে হচ্ছে কত? ইনকামটা বাড়ার পর কত হচ্ছে? ইনকাম বাড়ার পরে হচ্ছে 5:4, ইনকাম বাড়ার পর হয় 5:4। তো এর ইনকাম বাড়ছে, তারপরে ওই অনুপাতটা হচ্ছে 5:4। তো এটা সাপোজ দেখো, এর ইনকাম যদি বাড়ে তাহলে অনুপাতটা কী করে একই থাকে? আগে যা অনুপাত ছিল এর, এখন বাড়ছে ইনকামটা, তাহলে অবশ্যই ইনকাম অনুপাতটাও বেশি হবে। আগে অনুপাত ছিল 5, ইনকাম বলছে কিছু বাড়ছে, 25 লাখ টাকা বাড়ছে, তো এখনও অনুপাত কী করে 5 হয়? অনুপাতটা অবশ্যই বেশি হবে। আর দেখো বি এর ইনকাম বাড়েনি, বি ফিক্স আছে অর্থাৎ স্থির আছে, তাহলে বি এর ইনকামটা চেঞ্জ হবে না, অর্থাৎ বি এখানে 8 এখানে 4 এটা হতে পারে না। এ বাড়ছে তো এরটা চেঞ্জ হবেই, কিন্তু বি তো বাড়েনি, বি তো স্থির আছে, তো বি এরটা চেঞ্জ হবে কী করে? তো ওই জন্য বিটা সমান করো, দু জায়গাতে বিটা সমান করো। এখানে বি 8 আছে, এখানে 4 আছে, বিটাকে সমান করবো দু জায়গাতে। তো এখানে 8 আছে, 8 আর 4-এর এলসিএম বা লসাগু করব। 8 আর 4-এর এলসিএম হয় বা লসাগু হয় 8, তো দুটোকেই 8 বানাবো। তো এখানে 8কে 8 বানাতে গেলে 8 তো হয়ে আছে, তো 1 দিয়ে গুণ করব। এখানে 4কে 8 বানাতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। তো দেখো রেশিওর ক্ষেত্রে আমরা যে কোনো একটাকে গুণ করতে পারি না, যে গুণ করলে সমগ্রটাকেই গুণ করতে হয়। তো এখানে 1 দিয়ে গুণ করব সমগ্রটাকে, তাহলে 1 5-এ হবে 5। এই রেশিওটা এখানে লিখছি গুছিয়ে, 1 8-এ হয়ে যাবে 8। আর নিচের রেশিওটা ছিল 2-এর সাথে গুণ, 2 5-এ 10 আর 2 4-এ 8। তাহলে এটি হচ্ছে, তাহলে আগে ইনকাম ছিল 5:8 এবং ওরা বলেছে 25 লাখ বেড়ে যাওয়ার পর এর ইনকাম হয় 10:8। তাহলে এখন কত বাড়ছে দেখো, আমরা কত দেখছি বাড়ছে? আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 10 হচ্ছে, অর্থাৎ 5 বাড়ছে। আর ওরা কোশ্চেনে দেখো বলে দিয়েছে যে 25 লাখ বেশি হচ্ছে, তো 25 লাখ অর্থাৎ এই 5-এর মানই হচ্ছে 25 লাখ, 5-এর মান 25 লাখ। তো এটা কত গুণ হচ্ছে? এটা 5 গুণ হচ্ছে, 5 5-এ 25, 5 গুণ হচ্ছে। এবার কি জানতে চেয়েছে? ওরা বলেছে যে বিয়ের আয় কত? বিয়ের আয় দেখো 8, বিয়ের আয় 8, তো 8-এর মান কত? 8 ও 5 দিয়ে গুণ হবে, অর্থাৎ 8 5-এ 40, তো অ্যান্সার হয়ে যাবে 40 লাখ। অর্থাৎ 23-এর অ্যান্সার হচ্ছে অপশান সি, 40 লাখ হয়ে যাচ্ছে অ্যান্সার। তো চলো 24-এর দাগা। 24-এর দাগা কি বলছে? বলছে একটি বাক্সে 1 টাকা ও 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 2:1 হলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? 1 টাকার মুদ্রার সংখ্যা কত? তো একটি বাক্সে 1 টাকা ও 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 2:1, তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? তো 1 টাকার 25 পয়সা মিলিয়ে, 1 টাকা মানে ধরে নিলাম 100 পয়সা, ঠিক আছে? 1 টাকা বলেছে, 1 টাকা মানে 100 পয়সা, আর বলেছে 25 পয়সা, দুটো বলেছে। 1 টাকা 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে, তো এটা পাশে লিখে রাখলাম, মোট 30টি মুদ্রা আছে, মোট 30টি মুদ্রা আছে, ঠিক আছে? ওটা পরে কাজে লাগবে। ওরা বলছে তাদের মূল্যের অনুপাত, মূল্য মানে টাকার অনুপাত, টাকার অনুপাতটা বলে দিয়েছে কত? 2:1, টাকার অনুপাত 2:1। তো টাকার অনুপাত যদি 2:1 হয়, তাহলে সংখ্যাটা দেখো এখান থেকে কী করে বার করব? সংখ্যাটা কী করে বার করবো? ওখানে আমাদের 30টি কী দেওয়া আছে? 30টি মানে সংখ্যাটি দেওয়া আছে, 30টি কয়েন। তো আমাদের এখান থেকেও সংখ্যা বার করতে হবে, দিয়ে দুটোকে ইকুয়াল করব। তো এখানে সংখ্যা কী করে বার করব? টাকা থেকে দেখো 100 পয়সা 2 টাকা আছে, তো সংখ্যা কী করে বার করব? একটি কয়েন যদি 100 পয়সা হয়, তাহলে দুটি কয়েন 200 পয়সা, 200 পয়সা মানে 2 টাকা। দেখো তাহলে 2 টাকা আছে মানে দুটি কয়েন আছে, অবশ্যই 100 টাকা দুটি কয়েন আছে, তবেই তো 2 টাকা হবে। 2 টাকা আছে, সাপোজ দেখো তুমি সাধারণভাবে ভাবো যে এখানে 2 টাকা আছে,
আর এক একটি কয়েন এখানে 100 পয়সা ধরে। তো কটি কয়েন দিলে 2 টাকা হবে? 100 দুগুণে 200, 200 পয়সা মানে 2 টাকা। তো 2 টাকা আছে মানে 100 পয়সার 2টি কয়েন আছে। আর এখানে 1 টাকা আছে। তো 1 টাকা কীভাবে বার করবে? এখানে 25 পয়সার সংখ্যা, তো 25 পয়সা অর্থাৎ 1 টাকা কখন হয়? 1 টাকা কখন হয়? 25 পয়সা 4টে সংখ্যা দিলে, 4টে 25 পয়সা দিলে 1 টাকা হয়। তো এখানে লিখবো 4টে 25 পয়সা দিলে তবেই তো 1 টাকা হয় না। তো 1 টাকা আছে মানে 4টে সংখ্যা ছিল, 4টে নিশ্চয়ই 25 পয়সার সংখ্যা ছিল 4টে। তো মোট সংখ্যা কত হলো? মোট সংখ্যা হলো 2 আর 4 6, 6 হলো মোট সংখ্যা। আর ওদের বলে দিয়েছে কোশ্চেনে যে 30টি মোট সংখ্যা। তো 30, এই 6-এর মানই হচ্ছে 30। তো এখানে 5 গুণ হচ্ছে 6, 5-এ 30। এরপর কি জানতে চেয়েছে? ওরা বলেছে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? 1 টাকার মুদ্রার সংখ্যা হতো এইটা। 1 টাকার মুদ্রার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এই তো এখানে 4 সংখ্যা বার করলাম। 1 টাকার মুদ্রার সংখ্যা 4। তো 4-এর মান কত হবে? 4 × 5 অর্থাৎ 20। সরি 1 টাকার মুদ্রার সংখ্যা বলেছি তো 25 পয়সা বলে। 1 টাকার মুদ্রার সংখ্যা মানে এটা ভুল করলাম। 1 টাকার মুদ্রার সংখ্যা মানে 100 পয়সা যেটা, সেটা এই প্রথমেরটা হবে। এটা তো 25 পয়সা, এটা না। 1 টাকার মুদ্রার সংখ্যা বলেছে তো এইটা হয়ে যাবে, এইটা সংখ্যা, এইটা 2। তো 2-এর মান 2 × 5 = 10 হয়ে যাবে অ্যান্সার। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 10। এটার অ্যান্সার হবে 10, অর্থাৎ অপশান ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। তো চলো 25-এর টাকা কী বলছে দেখি। তো 25-এর টাকা কী বলছে? 25-এর টাকা বলছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার সংখ্যা কত? তো একটি বাক্সে 1 টাকা, 1 টাকা মানে 100 পয়সা, আর 50 পয়সা, আর 25 পয়সা, এই তিনটে মিলিয়ে মোট 180 টাকা আছে। মোট আছে 180 টাকা, মোট 180 টাকা আছে। বলছে তাদের সংখ্যার অনুপাত, অর্থাৎ এবারে সংখ্যার অনুপাতটা দিয়ে দিয়েছে। সংখ্যার অনুপাত কত দিয়েছে? 2:3:4, 2:3:4। তো এখান থেকে টাকার অনুপাতটা বার করব। টাকার অনুপাতটা এবার টাকা দিয়ে দিয়েছে, তো টাকার অনুপাত বার করব। তো টাকার অনুপাত কীভাবে বার করবে? এখানে দেখো 100 পয়সা সংখ্যা দুটো, 100 পয়সার 2টি আছে, 100 পয়সার সংখ্যা 2টি, তাহলে কত হবে টাকা? দুটো সিম্পল গুণ করে দাও। 100 × 2 = 200 পয়সা, অর্থাৎ 100 × 2 = 200 পয়সা। ঠিক আছে, 200 পয়সা। 50 দিনে গুণ করে দাও, 150 পয়সা, তাহলে 150 পয়সা। আর এখানে হয়ে যাবে 25 × 4 = 100, 100 পয়সা। তাহলে মোট কত হচ্ছে? মোট 200, 300, 400, 450, 450 পয়সা, 450 পয়সা। তো 450 পয়সা মানে হচ্ছে 4 টাকা 50 পয়সা। 4 টাকা 50 পয়সা মানে এটা আমরা এভাবে লিখতে পারি 4.5 টাকা। টাকাতে আনলে জানলো যে এটা 100 দিয়ে ভাগ হয়ে যায়। তো 100 দিয়ে ভাগ হয়ে গেলে 0 0 কেটে যাবে, 4.5 টাকা চলে এসছে। এখন পয়সা থেকে এখন টাকা চলে এসছে। তো 4.5 টাকার মান হচ্ছে, বলে দিয়েছে 180 টাকা। 4.5 টাকার মান, তো এই 4.5 এর মান 180। তো এর মান যদি 180 হয়, তারপর কি জানতে চেয়েছে? বলেছে যে 50 পয়সার সংখ্যার মুদ্রা কত? তো এটা 50 পয়সা, এর সংখ্যা হচ্ছে 3। তো এটা 3-এর মানটা কত সেটাই জানতে চেয়েছে। তো এটা বসাও, 180 নিচে 4.5 × 3, এই পয়েন্টের জন্য উপরে 10 গেল 45, 4-এ 180, 4 × 3 = 12, 12 × 10 = 120, অর্থাৎ 120টি। তো 50 পয়সার সংখ্যার মুদ্রা হচ্ছে 120টি। তো এটা আনসার হয়ে যাচ্ছে অপশান এ। 25-এর দাগের আনসার অপশান এ। চলো 26-এর দাগা। তো 26-এর দাগা কি বলছে? বলছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার সংখ্যার অনুপাত 3:4:10। ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কত? তো 1 টাকা মানে 100 পয়সা, 50 পয়সা আর 10 পয়সা।
তিনটে বলেছে। এবার সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, সংখ্যার অনুপাত কত দিয়েছে? সংখ্যার অনুপাত দিয়েছে 3:4:10, 3:4:10। মোট টাকা দিয়ে দিয়েছে 102 টাকা, মোট টাকা দিয়ে দিয়েছে 102 টাকা। তো এখান থেকে আমরা টাকার অনুপাত বার করব। টাকার অনুপাত কী হবে? সংখ্যা বলে দিয়েছে, টাকার অনুপাত বার করা খুবই সহজ, সিম্পল, দুটো গুণ করে দাও 100 দিনে 300, তাহলে 300 পয়সা। এখানে 4×5 200, মানে 200 পয়সা। আর এখানে 10×10 100, অর্থাৎ 100 পয়সা। 100 পয়সাতে তিনটে যোগ করে কত হচ্ছে? 300, 200, 500 আর 600। মোট টাকা 600 পয়সা। 600 পয়সা মানে 6 টাকা। টাকায় আনতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, দুটো শূন্য কেটে গেল। তাহলে মোট টাকা হচ্ছে 6 টাকা। মোট টাকা 6 টাকা। তো 6 টাকা আমাদের আসছে 6 টাকা, আর ওরা কোশ্চেনে বলছে 102 টাকা, অর্থাৎ এই 6-এর মানই 102। তো 6-এর মান যদি 102 হয়, কত গুণ হচ্ছে এটা? এটা দেখো 17 গুণ হচ্ছে। এরপর কি জানতে চাইছে? বলছে 10 পয়সার সংখ্যা, 10 পয়সার সংখ্যা কত? 10 পয়সার সংখ্যা হচ্ছে এই তো এইটা 10, সংখ্যার অনুপাত 10 পয়সার সংখ্যা 10। তাহলে 10-এর মান কত? তো 10-এর মান এটাও 17 গুণ হবে, 17 গুণ হয়ে যাবে 170, 170টি, অর্থাৎ 28-এর জায়গা 26-এর জায়গার আনসার হচ্ছে 170। অপশান ডি, অপশান ডি রাইট আনসার। 27-এর জায়গা 27-এর জায়গা কী বলছে? যে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 13:11:17 হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তো একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা বলেছে, তো আগে লিখে নেব। 1 টাকা মানে 100 পয়সা, 50 পয়সা আর 25 পয়সা, তিনটে বলেছে। তো এরপর কী দিয়েছে? মুদ্রা মিলিয়ে মোট এত টাকা আছে, তাদের মূল্যের অনুপাত, অর্থাৎ টাকার অনুপাত দিয়ে দিয়েছে। টাকার অনুপাত দিয়ে দিয়েছে, তিনটে টাকার অনুপাত দিয়ে দিয়েছে 13:11:7, 13:11:7। তো এখান থেকে সংখ্যার অনুপাতটা আমরা বার করব, সংখ্যার অনুপাত বার করব। 13 টাকা আছে, একটি কয়েন 100 পয়সার, তো 100 পয়সা মানে 1 টাকার 1 টাকা। তো 13 টাকা আছে, তো মোট কটা কয়েন আছে? নিশ্চয়ই 13টি কয়েন আছে 100 পয়সা, তবেই 1300 হবে। 1300-তে 100 গুণ করলে 1300 পয়সা, তাহলে 1300 পয়সা মানে 13 টাকা। তো সংখ্যা এখানে 13 হলো। এখানে কত হবে? দেখো, দুটি কয়েন দিয়ে হয় 1 টাকা, 50 পয়সার মুদ্রা আছে, এবং 50 পয়সার মুদ্রা মানে 50 পয়সার মুদ্রা দুটো দিলে 1 টাকা হচ্ছে। 50 পয়সার মুদ্রা দুটি দিলে 1 টাকা হয়, জানি। তো এটা ঘুরিয়ে লিখবে যে 1 টাকা হয় 50 পয়সার মুদ্রা দুটি দিলে। তো 11 টাকা কত হবে? 11 টাকা, এটা গুণ হয়ে যাবে 11 × 2, অর্থাৎ 22। তাহলে এটা হয়ে যাচ্ছে 22, এটা 22। আর এটা হবে কত? দেখো, 25 পয়সার মুদ্রা 4টি দিলে হয় 1 টাকা। 25 পয়সার মুদ্রা 4টি দিলে 1 টাকা হয়, 1 টাকা হয় 4টি দিলে। তো 7 টাকা হবে কটা দিলে? সংখ্যাটা 7 4-এ, এটা গুণ হয়ে যাবে 7 × 4, 28টা। তো এখানে হয়ে যাচ্ছে 28, এখানে হয়ে যাচ্ছে 28। তো সংখ্যা বেরিয়ে গেল তিনটে। তো সংখ্যাগুলো এবার যোগ করো, দেখো কত হচ্ছে? 13, 22 আর 28। 13, 22, 28, 3 2 5 আর 8 13, 3 2 2 4 5 আর 1 6, 63। তো মোট হচ্ছে 63। আর ওরা কোশ্চেনে বলছে মোট সংখ্যা হচ্ছে 378। তো এই 63-এর মান হচ্ছে 378টি। 63-র মান 378। এটা কত গুণ হচ্ছে? এটা 6 গুণ হচ্ছে। দেখো, তো 6 গুণ হচ্ছে। এরপর কি জানতে চেয়েছে? বলছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তো 50 পয়সার মুদ্রার সংখ্যা এটা, সংখ্যা এই তো সংখ্যা 22। তো 22 বসিয়ে দেবো। 63-র সাথে 6 গুণ করে এটা পাচ্ছি, তাহলে 22-এর সাথেও 6 গুণ করে যেটা হবে সেটা অ্যান্সার। 6 2 12 2, 6 2 12 আর 1 13, অর্থাৎ 132টি। তো 132টি হয়ে যাচ্ছে অ্যান্সার। 27-এর জায়গার অ্যান্সার অপশান এ। তো চলো 28-এর জায়গা যাই। তো 28-এর টাকা কী বলছে? বলছে দুটি সমআয়তন পাত্রে 1/2 ও 1/3 অংশ দুধ ছিল। প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হলো। নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? তো দুটি সমআয়তন পাত্র ছিল,
একটা দুধ ছিল মানে মিল্ক, আর একটা ওয়াটার, দুটি সমায়তন পাত্র। মিল্ক কি বলছে, মিল্ক দুটোতেই মিল্কের মানে কোয়ান্টিটিটা দিয়ে দিয়েছে। একটাতে মিল্ক ছিল 1/2, আর অপরটিতে মিল্কের পরিমাণ ছিল 1/3। তো 1/2 আর 1/3 দেখো একটা পূর্ণ সংখ্যাতে আনতে হবে এটা। তো এটা আনার জন্য কি করবে, এই নিচে দেখো হর, এটা ওপরেরটা বলে লব এবং নিচেরটা বলে হর। তো হরে কি আছে, এখানে 2 আছে এবং এখানে 3 আছে। ওই 2 আর 3কে একটা পূর্ণ সংখ্যায় আনতে হবে। তো 2 আর 3-এর এলসিএম করব। 2 আর 3-এর এলসিএম হয় 6। তো দুটোকেই 6 বানাবো। 2কে 6 বানাতে গেলে নিচে 3 দিয়ে গুণ করতে হবে, তবে 6 হয়ে যাবে। নিচে 3 দিয়ে গুণ করা মানে উপরেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 3 × 3 আর 2 × 3 = 6, 3/6। আর এটা দেখো নিচেতে 3 আছে, একে 2 দিয়ে গুণ করলে 6 হয়ে যায়, তাহলে উপরেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 × 2 = 6 আর 2 × 1 = 2, তাহলে উপরে 2 আর নিচে 6। অর্থাৎ প্রথম পাত্রে 6 ভাগের মধ্যে 3 ভাগ মিল্ক আছে। তো 6 ভাগের মধ্যে যদি 3 ভাগ মিল্ক থাকে তাহলে ওয়াটার কত ভাগ থাকবে? 6 ভাগের মধ্যে 3 ভাগ মিল্ক থাকছে, তাহলে 3 ভাগে জল থাকবে, তাহলে 6 হয়ে যাচ্ছে। তো এটা হয়ে গেল। দ্বিতীয় ভাগটা বলেছে 6 ভাগের মধ্যে 2 ভাগ মিল্ক আছে। তো 6 ভাগের মধ্যে যদি 2 ভাগ মিল্ক থাকে তাহলে অবশ্যই 4 ভাগ জল থাকবে, তবেই 6 হচ্ছে। তো দুটো হয়ে গেল। এরপর নর্মালি যোগ করে দাও। জানতে চেয়েছে যে সম-আয়তন পাত্র, তো সম-আয়তন পাত্র দেখো এখানেও 3, এখানে 3, 6, মানে এটাও 6, এটাও 4 আর 2 = 6, তাহলে সম-আয়তন হয়ে গেছে, আর কিছু করার নেই। এরপর বলেছে যে নতুন পাত্রে ঢালা হলে, পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? তো এটা নর্মালি যোগ করে দাও। 3 আর 2 = 5, আর 4 আর 3 = 7। তো অ্যান্সার হয়ে যাচ্ছে এটাই, 5:7। অর্থাৎ 28-এর দাগার আনসার হচ্ছে অপশান বি, 5:7। তো চলো 29-এর দাগা। 29 কি বলছে? 29 বলছে একটি দোকানে চাল ও গমের দামের অনুপাত 5:2, চালের দাম 2:5 অনুপাতে এবং গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেলে বর্তমানে চাল ও গমের দামের অনুপাত কত? তো চাল ও গমের দাম অনুপাত বলে দিয়েছে, চাল ও গম দামের অনুপাত 5:2। 5:2। চালের দাম বলেছে, চালের দামটা 2:5 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে এবং গমের দামটা 3:5 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, চালের দাম 2:5 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে এবং গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। তো আগে দেখো চালের দাম ছিল 5, আবার এখানে আগের চালের দাম 2 দেখাচ্ছে, মানে চালের দাম 2:5 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। মানে কি বলতে চাইছে, আগে যদি চালের দাম 2 থাকে তো এখন 5 হচ্ছে, আর আগে গমের দাম যদি 3 থাকে তো এখন 5 হচ্ছে। তো আগে চালের দাম আমরা দেখতে পাচ্ছি এখানে 5, আর আগে এখানে 2 গমের দাম। তো আগে এটাও আগের দাম চালের, আর এটাও চালের আগের দাম। তো এই 2 এর মানই 5। তো 2 এর মান যদি 5 হয় তাহলে 1 এর মান হবে 5/2 এবং এই 5 এর মানটা বার করবো। 5 এর মান ইন্টু 5 হয়ে যাবে। তো 5 × 5 = 25/2। তো এটা হয়ে যাচ্ছে 25/2। এটা হয়ে যাচ্ছে 25/2। আর এটা কি হচ্ছে দেখো, এটাও গমের আগের দাম, এইটাও গমের আগের দাম। তো এই 3 এর মানই 2, 3 এর মান হয়ে যাচ্ছে 2। তাহলে 5 এর মান কত হবে? 2/3 হয়ে যায়, এবং এটা 5-এ গুণ হয়ে যায়, তাহলে 2 × 5 = 10/3। তাহলে এটা হয়ে যাচ্ছে 10/3। এরপর দেখো এবারে কাটাকুটি করো। 5 × 2 = 10, 5 × 5 = 25। তো এবারে কোনাকুনি গুণ, আর কাটাকুটি যাচ্ছে না, কোনাকুনি গুণ। 3 আর 5 কোনাকুনি গুণ হয়ে যাবে 15, এবং এখানে 2 আছে, উপরে 2 আছে, কোনাকুনি গুণ হয়ে গেল 4। তো 15:4, অর্থাৎ এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি। 29-এর দাগার আনসার অপশান সি, 15:4। তো চলো 30-এর দাগার। 30-এর দাগা কি বলছে? 30-এর দাগা বলছে এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত 2:3, তাদের এ বছর আয় 2:5 এবং 1:3 অনুপাতে বৃদ্ধি পায়। এবছর তাদের মোট আয় 28,000 টাকা হলে বি এর আয় কত? তো আগের মতনই কোশ্চেনটা বলেছে, তো আগের মতনই করব। এ এবং বি এর আয়ের অনুপাত, এ এবং বি ইনকামের অনুপাত 2:3, এবং এ এর ইনকাম বাড়ছে
2:5 অনুপাতে এবং বি এর ইনকাম বাড়ছে 1:3 অনুপাতে। তো সেই সেম আগের পদ্ধতিতেই দেখো, 2 এর মান যদি 2 হয়, 2 এর মান যদি 2 হয় তাহলে 5 এর মান কত হবে? 5 এর মান হবে 2/2, এই 2 নিচে চলে আসে এবং এটা গুণ হয়ে যায়, তাহলে 2 5 10/2, তাহলে উপরেরটা গুণ হয়ে যাচ্ছে 2 5 10 আর নিচে 2, তাহলে 10/2 হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 10/2 রেশিও চিহ্ন। এটা দেখো একের মান 3, একের মান যদি 3 হয়, 3 এর মান কত হবে? 3 এর মান 3 এই নিচে 1 চলে আসবে এবং এই 3টা পাশে গুণ হয়ে যাবে, তাহলে 3 3 9/1, তাহলে এটা 9/1 আসছে, 9/1। এবারে দেখো কাটাকুটি কোথাও যাচ্ছে না, তাহলে কোনাকুনি নর্মালি গুণ করে দাও। 10 একে 10, 2 9 18, এখানে কাটাকুটি এখানে যাচ্ছিল কাটাকুটি, তো এবারে কাটাকুটি করে নাও। 2 5 10 এবং 2 9 18, তো 5:9, তো এটা এখন হয়ে যাচ্ছে আনসার 5:9, 5:9 14, মোট হচ্ছে 14। আর ওরা কোশ্চেনে বলেছে যে 28,000, মোট টাকাটা দিয়ে দিয়েছে 28,000, তো এই 14 মানই হচ্ছে 28,000। তো 14 মান 28,000, এখানে 2 গুণ হচ্ছে আর 3টে শূন্য, মানে 2000 গুণ হচ্ছে, 2000 গুণ হচ্ছে। তারপর কি জানতে চেয়েছে, বলছে বিয়ের আয় কত? তো বিয়ের আয় তো 9, বিয়ের আয় 9, এই তো 9, তো 9 ইন্টু এটাও 2000 গুণ হয়ে যাবে, তো 9 ইন্টু 2000 সমান 18,000, তো 18,000 হয়ে যাচ্ছে অ্যান্সার, বিয়ের আয় হয়ে যাচ্ছে 18,000, অপশান এ। 30 টাকার আনসার অপশান এ। তো আজকে এই পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। 31 টাকা থেকে করে দেবো আবার পরের ভিডিওতে, আজকে এখানেই রাখছি।